কিরে ভাই, টেকনো নামে তো অবশ্যই মামলা করা উচিত। এত স্লিম ফোন বানালে এই ফোন কি টিকবে? মানে এটা কি টেকার কথা? চলুন তো টেস্ট করে দেখি আসলে টিকে কিনা। এই যে এই ধরনের ঘটনা ঘটতে পারে, মানে আপনাকে কেউ ফোনটা ছুঁড়ে দিতে চাইলো, আপনি ধরতে পারলেন না, পড়ে যেতে পারে। মূলত আমরা আজকে যে টেস্টটা করব এটা হচ্ছে গিয়ে রেগুলার লাইফে যা হতে পারে সেভাবে, জাস্ট নর্মালি আমি এভাবে ফেলাচ্ছি, বারবার আঁচড়াচ্ছি, ওইভাবে টেস্ট না করে বরং আমরা রেগুলার লাইফে যেটা হতে পারে সেভাবে টেস্ট করবো। বাই দ্য ওয়ে, আমি নিচে যে ফেললাম, নিচে কিন্তু কার্পেট ছিল, কার্পেটের উপরে পড়লে অনেক ফোনেই টিকে যেতে পারে। সো আমরা ফ্লোরের উপরেও ফেলে দেখবো নর্মালি যে আসলে সেখানে, বা একটা আমি যখন ইউজ করি আমার হাতে, সেই দূরত্ব থেকে পড়লে ফোনটা কী হতে পারে। বাট আরেকটা টেস্ট করা যায়, লাইক রেগুলার লাইফে আপনি কী করতে পারেন, হঠাৎ করে স্মার্টফোনটা আপনি আপনার প্যাডের পকেটে রাখতে পারেন, এখানে রাখার পর আপনি একটা চেয়ারে এভাবে বসে পড়তে পারেন। তখন চাপ খেয়ে কোনো সমস্যা হচ্ছে কি না সেটাও একটা বিষয়। এই চেয়ারটা কিন্তু একদম শক্ত, সোফায় বসলে সমস্যা হবে না, বাট এই ধরনের শক্ত চেয়ারে বসলে সমস্যা হতে পারে। বাট আমরা যে ট্রাই করলাম, নো, এক্ষেত্রেও কোনো ধরনের সমস্যা কিন্তু হচ্ছে না, ঠিকঠাক আছে। আর একটা কাজ বোধহয় করা যায়, আমরা ফ্লোরের উপরে ফেলবো তার আগে দেখুন এখানে গ্লাস রয়েছে। সাপোজ কোনো একটা কারণে আপনার ফোনটা হাত থেকে হঠাৎ করে পড়ে গেল, এরকম গ্লাসের উপর পড়ে যেতেই পারে, সেই ক্ষেত্রে কিছু হয় কি না ওটাও দেখা যেতে পারে। আমরা যদি দেখি, এই যে এই অবস্থায় ডিসপ্লে কিন্তু একদমই ঠিকঠাক আছে এবং ফোনের ব্যাক সাইডেও কোনো সমস্যা হয়নি। তবে এক্ষেত্রে সমস্যা হতে পারে কারণ ব্যাক সাইডে তো প্লাস্টিক রয়েছে, দ্যাটস ওয়াই কোনো শক্ত কিছুর উপর পড়লে এখানে অবশ্যই স্ক্র্যাচ বসতে পারে। এবারে আমরা ফ্লোরের উপরে ফেলে টেস্ট করব। তো ফার্স্টে এইটুকু উচ্চতা থেকে ফেলানো যাক। না, কিছুই হয়নি, ডিসপ্লে একদমই ঠিকঠাক আছে। বাট যেটা হতে পারে যে পকেটে আপনি ঢুকাতে যাচ্ছেন ফোনটা, ওই অবস্থায় মানে মিস্টেক করতেই পারেন, এরকম কিছু। আরেকবার দেখি। বাট ভাই কোনো সমস্যা হয় নাই, ঠিকই আছে আর কি। ভাই আমরা একদম র টেস্ট করে দেখলাম যে আসলে কি হতে পারে, এবং আমি ট্রাই করছিলাম যে মানে নর্মালি আশ্রয় না করে রেগুলার লাইফে যে ধরনের কাজবাজ করতে গিয়ে একটু মানে এভাবে ফোন টোন পড়ে যেতে পারে ওইভাবে টেস্ট করার জন্য। এবং আমরা যেটা বুঝলাম যে হ্যাঁ মোটামুটি শক্ত আছে, কিন্তু তারপরেও ভাই যতই বলুক শক্ত মুক্ত যাই, এটা একটা পাতলা ডিভাইস, এর উপর যদি ওইভাবে প্রেশার পড়ে, এটার বডি তো টাইটেনিয়াম আর প্লাস্টিকেরই, সো ভাই ভাঙার পসিবিলিটি অনেক হাই চান্স। তো একটু কেয়ারফুল থাকা উচিত হবে। আর ফোন নিয়ে কেউ ওই আস্তে করবেন না। এবং এর সাথে যে কেসটা রয়েছে, এই কেসটা যদি আসলেই ব্যবহার করেন, কেসটা আবার অনেক শক্ত, তাহলে এই ফোনের নর্মালি মানে ভেঙে যাওয়ার পসিবিলিটি খুবই কম। সেই ক্ষেত্রে ডিউরেবিলিটির জায়গায় কিন্তু দেখতেও খারাপ লাগে না। ভাবতেছি একটা রাইখে দিলে পকেটে খারাপ লাগতো না। দেখি এটা টেকনোর কাছ থেকে মেরে দেওয়া যায় কিনা, ভালোই তো লাগছে। কথা হচ্ছে টেকনো পোভা স্লিম 5G নিয়ে। টেকনো পোভা স্লিম 5G বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয় 29,999 টাকায়। 30,000 টাকার এই ফোনটা শুধু কি সে রূপে গুণে এরকম পাতলার অধিকারী, নাকি আরও কিছু আছে? চলুন সেটা একটু দেখি। ফার্স্ট অফ অল, ফোনটার থিকনেস হচ্ছে গিয়ে 5.9 মিলিমিটার এবং এটা একটা 5G ফোন, আর এটার ওজন মাত্র 156 গ্রাম। কোর্নিং গোরিলা গ্লাস 7 আই প্রোটেকশন করছে একে, এবং ফাইবার গ্লাস ব্যাক, মানে রিয়ার প্যানেলটা ফাইবার গ্লাস দিয়ে তৈরি। এটা মানে সরাসরি গ্লাস না, বাট ওই একটা প্লাস্টিক টাইপের একটা ভাইব ক্রিয়েট করে। এই ফোনের বডিতে কোনোভাবেই 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া সম্ভব নয়, এবং ওরা সেটা দেয়ওনি। তবে দেখেন সামনের ডিসপ্লেতে একটা ডাইনামিক আইল্যান্ডের মতো আর্টিফিশিয়াল ভাইব ক্রিয়েট করছে, দেখতে ভালো লাগতেছে না? তো ওই যে কার সাথে মিলে, লক্ষ লক্ষ টাকার ফোনের সাথে মিলে না? সে যাই হোক না কেন, ফোনটার ডিসপ্লেটা কিন্তু সুন্দর ভাই, এটা বলতেই হবে। ডিসপ্লেটা কার্ভ একটা প্যানেল, প্রায় সিমেট্রিক্যাল, লোয়ার চিনটা একটু মোটা, কিন্তু তারপরেও দেখতে ভালো লাগতেছে। অন্যদিকে রয়েছে ছোট একটা পাঞ্চল কাটার টপ সেন্টারে, আর এটার সাইজ হলো 6.78 ইঞ্চ অ্যামোলেড প্যানেল। 144 হার্জ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দিতে পারে এই ডিসপ্লেটা। তবে সব অ্যাপের ক্ষেত্রে না, কিছু অ্যাপের ক্ষেত্রে। কিছু অ্যাপ আবার 90তেও যায়, মোস্টলি 120তে আপনি পাবেন। 4500 নিটস পিক ব্রাইটনেস কোম্পানি ক্লেম করে, এবং নাম্বার গেম, সেটা আপনি জানেন। কিন্তু আউটডোরে দেখা যায় কিনা ওই টেস্ট করে দেখতে হয়। তো আমরা আউটডোরে যখন শ্যুট করছিলাম বা এটা ব্যবহার করেছি, ছবি তুলতে গিয়ে অনেক ফোনে আবার প্যারা হয় ভিজিবিলিটি জনিত। না, সেরকম কোনো সমস্যা নেই, আপনি দেখতে পাবেন ঠিকভাবে। টাচ রেসপন্স ঠিক আছে, এবং কালার রিপ্রোডাকশন খুবই পপড আপ, ন্যাচারাল কালার এটা দিচ্ছে না। আপনি যদি মনে করে থাকেন ডিসপ্লেটা কালার একুরেট, নো, ডিসপ্লেটার কালারটা বেশ ভাইব্রেন্ট, দেখতে ভালো লাগে, আই প্লেজিং টাইপের। মিডিয়া কনজাম্পশন যারা করবেন, এমনকি এই ফোনের তোলা ছবি এই ফোনে দেখতে গেলে মনে হবে একদম পুরো ওড়ে চকচকে ফকফকে বোল্ড, মানে একদম ওরকম। কিন্তু ওইটাই অন্য ডিসপ্লেতে, কালার একুরেট ডিসপ্লেতে নিতে গেলে আপনি দেখবেন যে প্রায় নিউট্রাল কালার দিচ্ছে। সো ডিসপ্লেটা বেশ পপড আপ কালার দেয়, ব্যাপারটা অনেকের কাছে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে আপনাদের কাছে। পাতলা ফোনের একটা কমন ইস্যু আমরা অনেক ফোনের ক্ষেত্রে দেখেছি, অতিরিক্ত হিট জেনারেট করে, সেটা মিডিয়া কনজাম্পশন কালেও হতে পারে এবং হেভি পারফরমেন্সে গিয়েও। তো এটার ক্ষেত্রে আমরা ভিডিও যখন দেখছিলাম এবং লং টাইম চালিয়ে দেখা হয়েছে, না সেরকম গরম হয় না। ভিডিও দেখতে গেলে এটা যতটুকু গরম হয় এটা আপনার হাতেও লাগবে না, ওরকম কিছুই না। মজার ব্যাপার হচ্ছে এই স্মার্টফোনটার এখানে কিন্তু মোড লাইট রয়েছে। হ্যাঁ, মোড লাইটের ব্যাপারটা হচ্ছে ও আপনাকে ডিটেক্ট করতে পারবে যে আসলে আপনার মুড কেমন আছে।
সেইভাবে ও লাইটগুলো জ্বালাবে। লাইক আপনি খুব হেভি মুডে আছেন আর কি এরকম, তখন ও হাসি খুশি একটা চেহারা দেখাবে লাইটের মাধ্যমে, ওরকম একটা মানে অ্যানিমেশন দেওয়ার ট্রাই করে। আবার যখন কিনা আপনি স্যাড মুডে আছেন বা একটু রাগান্বিত হয়ে আছেন, তখন একটা স্যাড ইমোজি দেওয়ার মতো ট্রাই করে। ইমোজি ঠিক না, মানে লাইটগুলো দিয়ে ওরকম একটা ইফেক্ট দেওয়ার ট্রাই করে। এখন প্রশ্ন থাকতে পারে এটা কীভাবে ডিটেক্ট করে? ধরুন আপনি স্যাড গান শুনতে থাকেন, সেই ক্ষেত্রে বুঝে নেবে যে আমার ওস্তাদের মনে হয় মন টন খারাপ, আমি একটু এইভাবে লাইট জ্বালাই। এইটা আসলে ও কয়েকদিন আপনাকে মানে এইভাবে করবে, নিজেকে ট্রেন্ড করবে, আপনার প্যাটার্নটাকেও ফলো করার ট্রাই করবে, তারপরে এই লাইটগুলোকে আর কি হবে। এটা সবসময় একদম খুব পারফেক্টলি হয় যে এমন না, বাট মানে তাও একটা নতুন কিছু করার ট্রাই করছে আর কি। ক্যামেরাতে যাই আপাতত দুইটা ক্যামেরা রয়েছে, দুই পাশে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, এই পাশে 2 মেগাপিক্সেল আল্ট্রা শুটার। কেন এটা 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড হলে তো আরেকটু সুন্দর হতো। যাই হোক, 50 মেগাপিক্সেলের মেইন শুটার পাশাপাশি 2 মেগাপিক্সেল আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেল। ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ 2K 30 FPS এ। টেকনোর এই ফোনের ক্যামেরার আউটপুট খুব আহামরি লেভেলের না, বরং এই প্রাইস পয়েন্টেই ওদের কেমন সিরিজের রেজাল্ট আরও বেটার ক্যামেরাতে। মানে এটা হলো গিয়ে এক কথায় আপনাদেরকে ক্যামেরা বুঝাই দিলাম। এখন যদি একটু ধরে বলতে যাই, ডাইনামিক রেঞ্জ একটু পিছিয়ে পড়ে এই ক্যামেরাটা, তাছাড়া হেভি এক্সপোজার এরিয়া ব্যালেন্স করতে গিয়েও একটু প্যারা খায়। কিন্তু যদি লাইটিং সিনারিও ঠিকঠাক থাকে, ওর অনুকূলে থাকে সব কিছু, তাহলে আপনি ম্যাক্সিমাম ক্লিক আউটপুট ভালো বের করতে পারবেন বা ইউজেবল বের করতে পারবেন। কালারটা অ্যাকুরেট না, ওই যে একটু পপটপের দিকে আর কি, এই ডিসপ্লেতে আরও বেশি লাগে। লো লাইটে আরও বেশি কন্ট্রাস্টে হয়, আরও বেশি পপটপ করে। তাছাড়া গ্রেনের দেখাও কিছুটা থাকে ওখানে। এরপরে পোর্ট্রেটের ক্ষেত্রে আপনারা 2টা ফোকাল লেন্থের ছবি তুলতে পারবেন, 1x and 2x। টেকনোর রিসেন্ট টাইমের সমস্ত ফোনে আমরা কিন্তু এরকম ব্যাপারটা দেখছি, একটু 20,000 টাকার আশেপাশের ফোনগুলোতে, যে আপনারা 2টা ফোকাল লেন্থের ছবি তুলতে পারবেন। তো ওই হাইয়েস্ট ফোকাল লেন্থের ছবিগুলো ভালো লাগে আর কি দেখতে, ওটাতে বডি শেপটা পারফেক্ট আসে এবং ব্লারনেসটাও ভালোই লাগছে। তবে একেবারে ন্যাচারাল টোনে নেই, কালারটা একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করে এখানে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আউটডোরে ভালো রেজাল্ট দেয়, ইনডোরে যদি ভালো লাইট থাকে, যে এরকম লাইট, সুন্দর লাইট, সফট লাইট থাকে, তাহলে ভালো আউটপুট দেয়। বাট ডাইনামিক রেঞ্জ ততটা ভালো না, আর নয়েজ গ্রেন কিছুটা ক্যাপচার করে লো লাইটে। কিন্তু ভিডিও করে মজা পাবেন না, 2K 30 FPS পাওয়া যায়, স্ট্যাবিলিটিরও কিছুটা অভাব আছে, সেই সাথে ভিডিও ততটা আসলে আমার কাছে ভালো লাগেনি, ইভেন বেশ কিছুটা জিটারিংও আমরা পেয়েছি। যদি ক্যামেরার জন্য আপনার আসলে এটা কেনার চিন্তা ভাবনা থাকে, তাহলে আমি বলবো এর চাইতেও বেটার ক্যামেরা টেকনোই দিচ্ছে ওদের কেমন সিরিজে। আচ্ছা, ডিভাইসটাতে প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 6400 এবং এটা রান করছে HiOS 15 বেসড অন Android 15। HiOS-এ বেশ কিছুটা পরিবর্তন এসেছে এবং আমরা যে প্রত্যেকটা ভিডিওতে বারবার বলি টেকনোর উচিত এখন ওদের UI নিয়ে কাজ করা, UI নিয়ে কাজ করা, ওরা রিসেন্টলি সেটা নিয়ে কাজ করছে এবং শুনলাম যে ওদের R&D-তে প্রচুর পরিমাণে লোকজন নিচ্ছে আর কি এই ইয়ার জন্য, UI এ কাজ করার জন্য। এবং সেটা আপনারা লক্ষ্য করবেন, আইকনসে চেঞ্জেস আছে এবং আগে যে একটু গরিব লাগতো, এবারে আর কি ওই ব্যাপারটা না, ভালো লাগতেছে দেখতে, আগের চাইতে অনেকটা ভালো লাগছে। বাট আমার মনে হয় স্টিল আরও বেটার করার জায়গা আছে এবং ইউজারের জায়গা থেকে আপনি যখন ব্যবহার করবেন ডে টু ডে লাইফে সব কিছু আরও বেশি স্মুথ রেজাল্ট দিচ্ছে কিনা, ওটা হচ্ছে গিয়ে বিষয়। বাই দ্য ওয়ে, এই ফোনটাতে কিন্তু 1 বছরের মেজর আপডেট পাওয়া যাবে এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে, আর এটা বাংলাদেশে শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে আপনারা পাবেন 8/256 জিবিতেই। আচ্ছা, এটার যে চিপটা রয়েছে MediaTek Dimensity 6400+, হ্যাঁ, ওটার সাথে যদি আমরা Z200-কে কম্পেয়ার করতে চাই, তাহলে দেখুন পারফরমেন্স ওয়াইজ কম্পেয়ার করা যেতে পারে, প্রায় সিমিলার টাইপের একটা পারফরমেন্স আপনি ডেলিভার করতে দেখবেন ঠিকই। তবে 4G আর 5G-কে পাশাপাশি কম্পেয়ার করার যৌক্তিকতা নেই, দুই জিনিস টোটালি। এবং দুইটার ক্ষেত্রে আসলে যখন কিনা ডাইমেনসিটি বা 5G কোনো একটা চিপ ব্যবহার করতে হয় যে কোনো ফোনকে, সেখানে 5G ব্যান্ড থেকে শুরু করে আরও বিভিন্ন কস্টিং অ্যাড হয়। সো আমাকে যদি বলেন কম্পেয়ার করতে Z200-এর সাথে, তাহলে আমি এটাকে ডেফিনেটলি কিছুটা এগিয়ে রাখবো। দেখুন, এখন ফোনটা নতুন, আমাদের কাছে আছে সর্বোচ্চ গেলে 15 দিন, 10-15 দিন। তো এই অবস্থায় একটা ফোনে আমরা সর্বোচ্চ লোডটা দিতে পারি না। মানে আমরা হয়তো বিভিন্ন ভারী অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করে নিয়ে টেস্ট করছি, বাট আপনি যখন রেগুলার লাইফে ব্যবহার করবেন, অনেক ক্যাশ জমা হবে, অনেক স্টোরেজ আটকে খেয়ে ফেলবেন আপনি, অনেক কিছু মানে থাকবে, তখন কি এই ফোনটা কেমন রেজাল্ট দেয় সেটা একটা বিষয় আর কি। তো এখন পর্যন্ত আমরা দেখছি খুব ভালো রান করছে এটা, অ্যাপ ওপেন ক্লোজ টাইমও বেশ ফাস্টার আছে, ডে টু ডে লাইফের কাজগুলো সামলাতে খুব সহজেই সামলাতে পারছে এবং নর্মালি ইউজেসে তেমন একটা গরমও হচ্ছে না। বাট আপনি যখন কিনা মাল্টিটাস্কিংয়ে বেশ কিছু অ্যাপ নিয়ে কাজ করতে যাচ্ছেন, আবার আপনি একটু গেমিং করার চিন্তা ভাবনা করছেন, তখন কিন্তু এই ফোনটা গরম হয় এবং গরমটা কিন্তু ডিসপ্লের পাশেও আসে, মানে সামনের পাশটাতেও হিটটা জেনারেট করে কিছুটা। তো এই ফোনটা দিয়ে আপনি যদি চিন্তা করেন হেভি গেমিং করবেন, ওই আশা না করা ভালো। আপনি টুকটাক গেম খেলতে পারেন, সময় কাটাতে পারেন, সেটুকু ঠিক আছে। যারা আসলে খুবই স্টাইলিশ গুড লুকিং একটা ডিভাইস খুঁজছেন, মেইন পারপাস কথা বলা, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং, ভিডিও দেখা আর ফ্লেক্স নেওয়া, লাখ টাকার ফোনের মতো একটা ফ্লেক্স নেবেন 30,000-এ, তাদের জন্য। স্পিকার কমতি, স্পিকার একে তো ফোন পাতলা, তার উপরে সিঙ্গেল স্পিকার, সাউন্ড কোয়ালিটিতে খুব একটা মজা পাবেন না। ইয়ারফোন দিয়ে ব্যবহার করে গান টান শুনিয়েন, মুভি টুভি দেখিয়েন, ওটা ভালো লাগবে। এটাতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, পজিশনও
পজিশন একদম নিচে না, মোটামুটি এটা ফার্স্ট একুরেট আছে। 5160 mAh এর ব্যাটারি রয়েছে এর মাঝে। এইরকম পাতলা ফোনের মাঝে 5160 mAh এর ব্যাটারি অ্যান্ড 45 ওয়াটের চার্জিং সিস্টেম বক্সে পেয়ে যাচ্ছেন। সুতরাং কেউ আপনাকে এসে বলতে পারবে না কি রে পাতলা ফোন ব্যবহার করো, তোর তো ফোনে অনলি 3000 mAh এর আশেপাশে হবে ব্যাটারি। না রে, 5160 mAh সিলিকন কার্বনই হবে এটা। সো বুঝতেই পারছেন ব্যাকআপও ভালো পাওয়া যাবে, একদিন প্লাস টাইম ইজিলি ব্যবহার করা যাচ্ছে। ভাই টেকনো পোভা স্লিম টোটালি ইউনিক একটা ডিভাইস, মানে এটাকে কেউ বিট করতে পারবে না এই প্রাইস পয়েন্টে। কারণ হচ্ছে ফার্স্ট অফ অল এটা টাইপটাই আলাদা, রেগুলার স্মার্টফোনের মতো না। এটা সুপার স্লিম একটা ডিভাইস, আবার নিয়ে আসছে 5G, তার উপরে কার্ভ প্যানেল আছে, সব কিছু মিলে এটা টোটালি ইউনিক একটা ডিভাইস। সবার জন্য না, সেটাও আশা করছি আপনি ক্লিয়ার। রাফ অ্যান্ড টাফ যদি ইউজার হয়ে থাকেন, যতই আমি ওই ফেলাটেলে টেস্ট করি, বাট আসল জায়গায় গেলে দেখবেন যে মানে সময় মতো চাপ লেগে ভেঙে যেতে পারে। এটা কিন্তু খুব লজিক্যাল, কারণ যত শক্তই হোক পাতলা জিনিসটা কিন্তু ওইভাবে প্রেশার নেবে না। আবার অনেক সময় আছে জিনিসটা অনেক মোটা কিন্তু খুব বেশি শক্ত না, তারপরেও স্টিল ওইটা আরও বেশি প্রেশার নিতে পারে। থিকনেসের একটা ব্যাপার থাকে, তো সেই জায়গা থেকে আপনাকে একটু সতর্ক থাকাই উচিত। এইবারে আপনাদের কোশ্চেন, যেটা আমারও প্রশ্ন, যে ভাই এই ফোনটা ইন্ডিয়াতে তো লঞ্চ করা হয়েছে 20,000 RS, তো বাংলাদেশে 30,000 হয়ে গেল, ব্যাপারটা কেমন হলো না? এমনটা মনে হয়। বাট এখানে একটু মানে কয়েকটা বিষয় আছে। ফার্স্ট অফ অল, ইন্ডিয়াতে যেটা লঞ্চ করা হয়েছে ওটা হলো গিয়ে 8/128GB, এটা হচ্ছে 8/256GB। আমরা যদি 20,000 RSকে বাংলা টাকায় কনভার্ট করি, সেক্ষেত্রেও 27-28 এর আশেপাশে গিয়ে চলে যায়। সো আই হোপ বুঝতে পারছেন ঘটনাটা কি। স্টিল টেকনো যদি বাংলাদেশের জন্য আরও একটা স্পেশাল প্রাইজে নিয়ে আসতে পারতো, তাহলে সেটা অবশ্যই গুড ডিল হতো। এখন আমাদের কাছে আসলে পরে সবসময় একটু এরকম বেশি হয়ে যায় ক্লিয়ার করা। আপনাদের কাছে টেকনো পোভা স্লিম আসলে কেমন লাগলো? আমি কিন্তু বোথ সাইড একদম সুন্দর করে ক্লিয়ার করে দিলাম যে ভাই কি কি সমস্যা হইতে পারে, কোন জায়গায় ভালো আছে, কোন জায়গায় কমতি আছে। আশা আপনি ক্লিয়ার। আপনাদের কেমন লাগছে এবার আপনারা ক্লিয়ার করে বলেন। সব ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।